একটা দেশের রাজনীতির আসল ছবিটা যদি বুঝতে হয় তাহলে তার গভীরে যেতে হয়, একদম মাটির কাছাকাছি, কোনো একটা নির্দিষ্ট নির্বাচনী এলাকায়। তো আজ আমরা ঠিক সেটাই করব। আমাদের আজকের যাত্রাপথ ত্রিপুরার বামুটিয়া। বামুটিয়ার এ যে গভীরে গিয়ে বিশ্লেষণ, এটা কিন্তু শুধু কে জিতল আর কে হারল তার গল্প নয়। এর আসল উদ্দেশ্য হল এটা বোঝা যে মানুষের যে রায়, যাকে আমরা জনাদেশ বলি, সেটা আসলে কিভাবে তৈরি হয় আর কোন ভুলের কারণে সেটা ভেঙেও যেতে পারে। বামুটিয়া কি শুধু একটা জায়গা হিসেবে দেখলে কিন্তু ভুল হবে। আসলে এটা ত্রিপুরার রাজনীতির একটা ব্যারোমিটারের মতো। মানে এখানকার হাওয়া যেদিকে বয়, প্রায়শই দেখা যায় গোটা অঞ্চলের রাজনৈতিক মেজাজটাও সেদিকেই ঘুরছে। এই কেন্দ্রটার একটা বিশেষ পরিচয় আছে। এটি তফসিলি জাতির জন্য সংরক্ষিত, আর যেহেতু এটা বৃহত্তর ত্রিপুরা পশ্চিম লোকসভা আসনের একটা অংশ, তাই এখানকার সামাজিক আর রাজনৈতিক অঙ্কগুলো পুরো অঞ্চলের জন্যই খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আচ্ছা, অনেক তো প্রেক্ষাপট নিয়ে কথা হলো। এবার চলুন সরাসরি তথ্যের দিকে তাকানো যাক, কারণ দিনের শেষে এই সংখ্যাগুলোই কিন্তু নির্বাচনী বাস্তবতার আসল ভাষা। 2023-এর হিসেব অনুযায়ী বামুটিয়ায় মোট ভোটার ছিলেন 46,947 জন, মানে প্রায় 47,000 মানুষ, যাদের প্রত্যেকের একটা ভোটই এখানকার রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক করে দিয়েছে। 92.6%। ভাবুন একবার, এই বিপুল ভোটদানের হারটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা আসলে প্রমাণ করে যে বামুটিয়ার মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার নিয়ে কতটা সচেতন। আর এটাও বুঝিয়ে দেয় যে প্রত্যেকটা ভোটের জন্য লড়াইটা এখানে কতটা হাড্ডাহাড্ডি। আর এই হলো সেই সংখ্যাটা যা সব হিসেব বদলে দিয়েছে। মাত্র 2026টা ভোট। 2023-এ নির্বাচনে জয় আর হারের মধ্যে ফারাক ছিল ঠিক এটাই। এত কম ব্যবধানিত বামুটিয়াকে একটা রুদ্ধশ্বাস রাজনৈতিক লড়াইয়ের ময়দান করে তুলেছে। এই ধরনের কেন্দ্রকেই রাজনৈতিক পরিভাষায় বলা হয় সুইং সিট, মানে এমন একটা কেন্দ্র যেখানে জয়ের ব্যবধানটা এতটাই কম থাকে যে ভোটারদের মতামতের সামান্য এদিক ওদিক হলেই পুরো রাজনৈতিক ছবিটাই পাল্টে যেতে পারে। আর বামুটিয়া হলো এর একটা একেবারে আদর্শ উদাহরণ। আর এখানেই আমাদের সাংবিধানিক মূল্যবোধের কথাটা মনে রাখা দরকার। প্রত্যেক নাগরিকের নিজের মত প্রকাশের যে অধিকার, তা অত্যন্ত সম্মানের। আর এই আলোচনা সেই সম্মান বজায় রেখেই করা হচ্ছে। তো এই যে দড়ি টানাটানির খেলা, এটা কিন্তু নতুন নয়। চলুন একটু পেছনে ফিরে দেখা যাক কয়েক দশক ধরে বামুটিয়ার জন্য এই লড়াইটা ঠিক কিভাবে এগিয়েছে। এই কেবিলটা দেখলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। দেখুন ক্ষমতার হাতবদলটা কতটা নিয়মিত। 1998 আর 2003-এ কংগ্রেস জিতছে, তো আবার 2008 আর 2013-তে ক্ষমতা ফিরে পাচ্ছে সিপিআইএম। এরপর 2018-তে এলো বিজেপি, একটা বড় পরিবর্তন নিয়ে। কিন্তু 2023-এ দেখুন আবারও খুব সামান্য ব্যবধানে জিতে ফিরল সিপিআইএম। মানে এখানে কোনো দলই বেশি দিন নিশ্চিন্তে থাকতে পারেনি। দেখুন 2013 সালের ছবিটা, সিপিআইএমের একটা বেশ পরিষ্কার জয়। কিন্তু রাজনীতিতে কিছুই তো চিরস্থায়ী নয়। এর পরে আসতে চলেছিল একটা নাটকীয় পট পরিবর্তন। আর এই হল 2018-র সেই রাজনৈতিক ভূমিকম্প। বামফ্রন্টের দীর্ঘদিনের শাসনের অবসান ঘটিয়ে বিজেপি এই আসনটা জিতে নিল। এটা শুধু বামুটিয়ার নয়, গোটা ত্রিপুরার রাজনীতিতেই একটা বিরাট পরিবর্তনের ঢেউ তুলেছিল। এবং 2023-এ আবার খেলা ঘুরে গেল। সিপিআইএমের এই যে সামান্য ব্যবধানে ফিরে আসা, এটা আবারও প্রমাণ করে দিল যে বামুটিয়া কেন একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সুইং সিট। কিন্তু এই যে এত সংখ্যা, এত দলের উত্থান পতন, এর পেছনের আসল গল্পটা কি? রাজনৈতিক দলগুলোর কথা তো অনেক হলো, এবার চলুন একটু মানুষের কথায় কান দেওয়া যাক। ঠিক কোন বিষয়গুলো তাদের ভোটের সিদ্ধান্তকে নাড়িয়ে দেয়? তথ্যের বাইরেও তো একটা মানবিক দিক থাকে, তাই না? বামুটিয়ার ভোটারদের প্রতিদিনের জীবনের সবচেয়ে বড় চিন্তা হল অর্থনৈতিক সংকট। লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি আর বেকারত্ব তাদের কোমর ভেঙে দিচ্ছে। আর শুধু তাই নয়, স্বাস্থ্য আর শিক্ষার মতো অত্যন্ত জরুরি পরিষেবাগুলো নিয়েও মানুষের মধ্যে একটা গভীর হতাশা কাজ করে। ক্লিনিকে ডাক্তার নেই, স্কুলের পরিকাঠামো ভালো নয়, এই সব ক্ষোভই কিন্তু ভোটের বাক্সে গিয়ে প্রতিফলিত হয়। তো ভোটারদের এই অভিযোগগুলোকে যদি আমরা একটা পিরামিডের মতো করে ভাবি, তাহলে দেখব এর একেবারে গোড়ায় রয়েছে দৈনন্দিন জীবনের সবচেয়ে বড় সমস্যাগুলো: চাকরি, জিনিসপত্রের দাম, স্বাস্থ্য আর শিক্ষা। মাঝের স্তরে আছে জল, বিদ্যুৎ বা বাড়ির মতো বিষয়গুলো। আর একেবারে ওপরে আছে প্রাতিষ্ঠানিক বিষয়, যেমন সরকারি প্রকল্পের সঠিক রূপায়ণ বা ন্যায্য ভোটের দাবি। সুতরাং যে কোনো রাজনৈতিক দলকে জিততে হলে সবার আগে এই নিচের স্তরের সমস্যাগুলো সমাধান করতেই হবে। বেশ, সমস্যাগুলো তো চিহ্নিত করা গেল। এখন প্রশ্ন হল, এর সমাধান কি? চলুন এবার তথ্যকে ভিত্তি করে একটা কার্যকরী জনকেন্দ্রিক শাসনের ব্লুপ্রিন্টের দিকে নজর দেয়া যাক।
2023-এর প্রধান দুই প্রতিদ্বন্দ্বীকে যদি পাশাপাশি রাখি ছবিটা বেশ ইন্টারেস্টিং। একদিকে ছিলেন সিপিআইএমের নয়ন সরকার, বয়স মাত্র 32, শিক্ষিত, পেশায় কৃষক। অন্যদিকে বিজেপির কৃষ্ণধন দাস, বয়স 47, প্রাক্তন বিধায়ক। এখান থেকে একটা জিনিস স্পষ্ট যে বয়স, স্বচ্ছ ভাবমূর্তি আর স্থানীয় পরিচয়, এই বিষয়গুলো ভোটারদের মনে বেশ বড় প্রভাব ফেলে। এই রকম একটা জটিল নির্বাচনী ক্ষেত্রে সফল হতে হলে একটা চতুর্মুখী কৌশলের দরকার হয়: সংগঠন, প্রচার, জোট এবং মিডিয়া। তবে মনে রাখতে হবে, যে কোনো তথ্য ব্যবহারের ক্ষেত্রে মানুষের ব্যক্তিগত গোপনীয়তা এবং সম্মতি অত্যন্ত জরুরি, যা ভারতের ডিপিডিপি আইন দ্বারা সুরক্ষিত। দায়িত্বশীল রাজনীতিতে এর কোনো বিকল্প নেই। কিন্তু শুধু একটা নির্বাচনে জেতাই তো শেষ কথা নয়, তাই না? আসল চ্যালেঞ্জ তো হলো মানুষের আস্থা অর্জন করে সেটাকে ধরে রাখা। চলুন দেখি সেই ভবিষ্যৎ সুরক্ষিত করার পথটা কি। একটা সামান্য ব্যবধানের জয়কে দীর্ঘস্থায়ী জনাদেশে পরিণত করতে হলে কয়েকটা কাজ লাগাতার করে যেতে হয়। যেমন সারা বছর মানুষের মাঝে থাকা, নিয়মিত জনতা সভা করে তাদের অভাব অভিযোগ শোনা, তরুণ আর মহিলা ভোটারদের সমস্যাকে গুরুত্ব দেওয়া, আর ভোটের দিনে বুথ ম্যানেজমেন্টকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া। তথ্যকে ভিত্তি করে নিজের কৌশলকে ক্রমাগত বদলে চলাই হলো আসল চাবিকাঠি। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, জাতীয় স্তরের বড় বড় বিতর্কের এই যুগে রাজনীতির আসল জয় পরাজয় কি বামুটিয়ার মতো একটা ছোট গ্রামের মানুষের নীরব অভিযোগ আর আকাঙ্ক্ষার মধ্যে নির্ধারিত হয়? হয়তো গণতন্ত্রের সবচেয়ে বড় শিক্ষাটা আমরা এখানেই খুঁজে পাই। যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকার উন্নতি করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন, mgr@blueprintstrategies.ai, অথবা ফোন করুন 0800 4204 1602 নম্বরে। উদ্দেশ্য রাজনীতির ঊর্ধ্বে।